সো লেটস স্টার্ট ফ্রম রুল নাম্বার 1। বাট হ্যাঁ, আমরা অনেকগুলো রুলস দেখবো বইয়ের মধ্যে, কিন্তু আপু যে কয়টা রুলস করাচ্ছি 10টা মেবি এটার ভেতর থেকে পরীক্ষা আসবে, এগুলো থেকেই বোর্ড কোয়েশ্চেন আজকে ক্লাস সলভ করব। তোমরা খালি আজকে ক্লাসটা দেখো, এর বাইরে কিছু আসবে না, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি আসে তাহলে আমাকে কি করবা তোমরা, কইরো যাও। দেখো সিম্পল সেন্টেন্সে 2.2 থাকতে পারে, কি থাকতে পারে 2.2। সেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেটা বসাবো, 2 এর জায়গায় বসাবো সো, আর আরেক 2 এর জায়গায় বসাবো দ্যাট। তাহলে এই 2 এর জায়গায় সো আর এই 2 এর জায়গায় আসবে দ্যাট। এরপরে কি আসবে, এরপরে আসবে এস, এস মানে সাবজেক্ট। তারপর হয় ক্যান নট না হয় কুড নট। এখন কখন কোনটা আসবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ক্যান নট আসবে যদি প্রেজেন্ট টেন্স হয়, আর কুড নট আসবে যদি পাস্ট টেন্স হয়। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি করব, সেই একই 2 এর জায়গায় ভেরি আর আরেক 2 এর জায়গায় এন্ড, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে গেলে সো এর জায়গায় ভেরি, দ্যাট এর জায়গায় এন্ড। এতটুকু কাজই করতে হবে, আর কিছু না। আসেন আমরা দেখি একটা এক্সাম্পল। হি ইজ টু উইক টু ওয়াক। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। আচ্ছা, কিচ্ছু করব না, একদম কিচ্ছু করব না, সবাই ঠান্ডা মাথায় চিন্তা করব। আমরা হি ইজ লিখলাম, এই 2 এর জায়গায় সো লিখবো, লিখলাম। এই 2 এর জায়গায় দ্যাট লিখবো, লিখলাম। মাঝখানে উইক, ঠিক আছে সব ওকে। এরপরে আপু বলছে সাবজেক্ট আনতে হবে। আচ্ছা, সাবজেক্ট কে, দেখো সাবজেক্ট হইতেছে হি, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে হি বসাইলাম। আচ্ছা, এরপরে আমাদের দেখো ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ক্যান নট ইউজ করব, লিখলাম ক্যান নট। হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। তাহলে কি করলাম, 2 এর জায়গায় সো, আরেক 2 এর জায়গায় দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। সবাই আবার বলি, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। তাহলে দেখেন উইক দ্যাট গেল, দ্যাট হি সাবজেক্ট, প্রেজেন্ট টেন্সে আছে তাই ক্যান নট, আর বাকি অংশ ওয়াক। আচ্ছা, এটা ওয়াক হবে, একটু দুঃখিত। এর পরেরটাতে চাই, তাহলে কিচ্ছু করতে হবে না। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা আরো সোজা, কারণ আপনারা এই সো এর জায়গায় ভেরি বসাবেন আর এই দ্যাট এর জায়গায় এন্ড বসাবেন, কাজ শেষ। হি ইজ ভেরি উইক দ্যাট হি কান্ট ওয়াক। তাহলে আমরা কি করলাম, সো এর জায়গায় ভেরি আর দ্যাট এর জায়গায় এন্ড বসালাম। হি ইজ ভেরি উইক এন্ড হি কান্ট ওয়াক। আচ্ছা, এখানে দ্যাট লেখা আছে, এটা এন্ড হবে, and he can't walk. He is very weak and he can't walk. আশা করি আমরা এই রুলসটা বুঝতে পেরেছি। যদি এটা বুঝি তাহলে আসেন পরেরটা একটু দেখি। He was too old to move. সে মুভ করার জন্য অনেক বৃদ্ধ, মানে সে এতই বৃদ্ধ যে সে মুভ করতে পারছে না। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। আচ্ছা, এখন সাবজেক্ট কে হি, ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। আচ্ছা, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স এটা খেয়াল না করলে স্টুডেন্টরা 0 পায়, এটা ইম্পর্টেন্ট। তাহলে হি সাবজেক্ট ওয়াজ, হি ওয়াজ ভার্ব, সাবজেক্ট আর ভার্ব লিখলাম। 2 এর জায়গায় সো আর আরেক 2 এর জায়গায় দ্যাট। হি ইজ সো ওল্ড দ্যাট, আবার সাবজেক্ট আসবে, এই যে সাবজেক্ট আসলো। ক্যান নট বা কুড নট পাস্ট টেন্সে আছে তাই কুড নট, দ্যাট হি কুডন্ট মুভ। হি ওয়াজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ ছিল, দ্যাট হি কুডন্ট মুভ, সে নড়তে পারছিল না। হি ওয়াজ ভেরি ওল্ড, দেখেন এটা কি হবে, এই সো সো, সো এর জায়গায় ভেরি, আর এখানে আছে দ্যাট, দ্যাট এর জায়গায় এন্ড। He was very old and he couldn't move. He was very old and he couldn't move. তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা আরো সোজা, কারণ 2টা চেঞ্জ করতে হয়, আর সিম্পল থেকে কমপ্লেক্স আসতে হলে 4টা জিনিস চেঞ্জ করতে হয়। সো দ্যাট, সাবজেক্ট, ক্যান নট বা কুড নট। আশা করি এই রুলটা আমরা বুঝতে পেরেছি। এগুলো পরীক্ষার প্রশ্ন, সব এসএসসি বোর্ডে আসছে, এগুলোই আপনি এখানে দিছি। দেখেন এর পরে আগেরটা ছিল 2.2, এখন হচ্ছে শুধু 2। আগেরটা ছিল 2.2, এখন হচ্ছে শুধু 2। আর এই 2 অথবা ইন অর্ডার টু যদি থাকে তাহলে আপনি বসাবেন সো দ্যাট। সো দ্যাট কোথায় বসাবেন, দেখেন ডট 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 সো দ্যাট, মানে কি 2 এর জায়গায় সো দ্যাট আসবে। কোথায় আসবে, 2 যেখানে মাঝখানে ওইখানে সো দ্যাটটা আসবে। আচ্ছা, এরপরে কি আসবে, সাবজেক্ট ক্যান নট অথবা কুড। আগেরটাই ছিল কি নট, ক্যান নট, কুড নট, এখানে শুধু ক্যান কুড, যে কোনো একটা। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। ওকে, আর কম্পাউন্ডে কি আসবে, কম্পাউন্ডে আমরা সো দ্যাট এর পরিবর্তে এন্ড বা এন্ড সো ইউজ করব, তারপর সাবজেক্ট ক্যান বা কুড, সিম্পল কথা। দেখেন এক্সাম্পল, হি রিডস টু পাস দ্য এক্সাম। দেখেন এখানে 2 আছে, হি রিডস টু পাস দ্য এক্সাম সাবজেক্ট, আর এই ভার্বটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা,
তাহলে আমরা হি রিডস এতটুকু কোনো চেঞ্জ করব না, টু এর জায়গায় সো দ্যাট লিখে দিলাম, সো দ্যাট কিন্তু এটা একসাথে, হি রিডস সো দ্যাট। তারপর আবার সাবজেক্ট আসবে, সাবজেক্ট হি লিখলাম, ক্যান বা কুড আসবে, প্রেজেন্ট টেন্সে আছে তাই ক্যান দিলাম। বাকি অংশ পাস দ্য এক্সাম, হি রিডস সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম। এই রুল থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে এসএসসিতে, লিখে রাখেন খাতায়, 200% গ্যারান্টি। দেখেন হি রিডস, এই সো দ্যাটের জায়গায় কি লিখবো, এন্ড সো, হি রিডস এন্ড সো। তারপরে সাবজেক্ট ক্যান, বাকি অংশ সাবজেক্ট আর ক্যান এখানে দেওয়াই আছে, নতুন করে দেওয়া লাগবে না, আমরা জাস্ট ওইটা বসাই দিব, সো হি ক্যান পাস দ্য এক্সাম। দেখেন কথাটা সিম্পল, আপনি যদি সিম্পল থেকে কম্পাউন্ডে যান, আবার বলছি যদি সিম্পল থেকে কম্পাউন্ডে যান, এন্ড এর পরে আপনাকে সাবজেক্ট আর ক্যান বা কুড আনতে হবে। কিন্তু আপনি যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যান, এখানে তো সাবজেক্ট আর ক্যান আগে থেকেই থাকবে, তখন তো আবার নতুন করে দেওয়া লাগবে না। আমরা কি দুইবার দিব? অবশ্যই না। তাহলে কমপ্লেক্স থেকে গেলে কাজটা একটু সহজ হয়ে যায় কম্পাউন্ডের জন্য। তাহলে আমরা কি করব, সো দ্যাট এর জায়গায় এন্ড সো লিখবো, তাইলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি। আর যদি সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে সাবজেক্ট আনতে হবে, ক্যান বা কুড আবার আনতে হবে। পরের এক্সাম্পলটা দেখি, হি ওয়ার্কড, হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কড V2 তে আছে পাস্ট টেন্সে, ইন অর্ডার টু, দেখেন এখানে আবার কি শুধু কিন্তু টু নাই, এখানে ইন অর্ডার টু আছে, ইন অর্ডার টু আর্ন মানি, হি ওয়ার্কড ইন অর্ডার টু আর্ন মানি, সে কাজ করেছে টাকা উপার্জনের উদ্দেশ্যে। তাহলে ইন অর্ডার টুর জায়গায় আমরা সো দ্যাট লিখবো। দেখেন হি ওয়ার্কড সো দ্যাট, এরপরে আবার সাবজেক্ট আসবে, সাবজেক্টকে হি লিখলাম, ক্যান লিখবো না কুড লিখবো, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে কুড লিখবো, সো দ্যাট হি কুড, বাকি অংশ আর্ন মানি, কাজ শেষ। আচ্ছা এখন আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাই কি করব, শুধুমাত্র এই সো দ্যাট এর জায়গাটুকুতে এন্ড সো বসায় দিব, সো দ্যাট এর জায়গাটুকুতে এন্ড সো বসায় দিব। লেখেন এন্ড সো লিখে দিলাম, হি ওয়ার্কড হার্ড এন্ড সো হি কুড আর্ন মানি। আর যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে যাই, এই কোথা থেকে কোথায় যাই, সিম্পল থেকে কম্পাউন্ডে যাই, তখন কি করব, তখন আমরা ইন অর্ডার টুর জায়গায় এন্ড সো বসাবো, আবার সাবজেক্ট আবার ক্যান বা কুড আনবো। তাহলে আমরা সাবজেক্ট আনলাম হি, আর পাস্ট টেন্সে থাকায় কুড আনলাম। কথা বুঝতে পারছেন? কেউ যদি একবারে কম্পাউন্ডে যেতে না পারেন, আগে কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স করে কম্পাউন্ডে যাবেন, মনে মনে কমপ্লেক্সটা করে নেবেন যদি একবারে কম্পাউন্ডে যেতে না পারেন। আশা করি এই রুল দুইটা সবার বুঝার কথা, এবং এই রুলটাতে আমরা সবাই স্টার মার্ক দিব। ওকে, এরপরে দেখেন পরের রুলটা আমরা অনেক কমন একটা রুল, খুব ইম্পর্টেন্ট একটা রুল, বলছি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে, কি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, তখন আমরা কি ইউজ করব, দো অথবা অলদো, যে কোনো একটা, যেটা আপনার মন চায়। এটার বাংলা হচ্ছে যদিও, আর এটার বাংলা হচ্ছে সত্ত্বেও। আচ্ছা, আর আচ্ছা দো অলদোর পরে কি আসবে, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে। আর কম্পাউন্ডে কি আসবে, কম্পাউন্ডে কিছু না, শুধু বাট আসবে। কোথায় আসবে এটা আমাদের বুঝতে হবে, আসেন বুঝি। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম, দেখেন ওয়ার্কিং আছে, ভার্বের সাথে আইএনজি, আমরা ভার্ব পাইলাম। আচ্ছা এখন একটু ঠান্ডা মাথায় আপুর কথা শুনবেন, একদম ঠান্ডা মাথায়। দেখেন এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা একটু আগে শিখছি, এতটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই অংশটুকু হইতেছে একটা ফ্রেজ, এই অংশটুকু হইতেছে একটা ফ্রেজ। আচ্ছা এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি কি রাখতে পারবো। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখবো, একটা ডিপেন্ডেন্ট ক্লজ রাখবো। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়াই আছে, এখন আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজের দরকার না কমপ্লেক্স সেন্টেন্সে? হ্যাঁ, একটা ডিপেন্ডেন্ট ক্লজের দরকার। তাহলে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কখনো চেঞ্জ করব না, চেঞ্জ করব না। কাকে চেঞ্জ করব তাইলে? উই উইল জাস্ট চেঞ্জ দিস ফ্রেজ, আমরা এই ফ্রেজটাকে চেঞ্জ করব। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে হাতই দেওয়া যাবে না। কেন? কারণ আমরা তো জানি কমপ্লেক্স সেন্টেন্সেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কম্পাউন্ডেও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমার লাগবেই। আরেকটা যেটা লাগবে সেটা নাই, সেটা আমরা বানাই নিব, সেটা হচ্ছে ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ফ্রেজ থেকে ডিপেন্ডেন্ট ক্লজ বানানোর নিয়ম দো অলদো সাবজেক্ট ভার্ব। তাহলে আগে লিখলাম দো, সাবজেক্টকে এখানে দেখেন। আচ্ছা সাবজেক্টটা দেখেন, আপনি এইটা চেঞ্জ করবেন কিন্তু সাবজেক্ট এখানে খুঁজে পাবেন না, সাবজেক্ট এখানে আছে। এখান থেকে আমরা সাবজেক্টটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম হি। তারপরে ভার্ব, এখন এই ভার্বটা কোন ফর্মে দিবেন, V1 না V2?
V1 দিবেন না V2 দিবেন, নির্ভর করতেছে এই যে আইসিটা থাকবে না এটার উপরে। দেখেন এটা V2 আছে, তাইলে এইটাও V2 হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? আইসির ভার্বটা পাস্টে আছে, তাইলে আমাদের যে আরেকটা ডিসি বানাইতেছি, ডিসি যে বানাইতেছি এটাও V2ই হবে। আচ্ছা, তাহলে দো হি ওয়ার্কড V2, বাকি অংশ হার্ড, আর বাকিটা কোনো চেঞ্জ হবে না। হি ফেইলড ইন দ্য এক্সাম, আইসি কোনো চেঞ্জ হবে না, এটা এখানে ধরবো নিয়ে এখানে ছাইড়া দিব। হি ফেইলড ইন দ্য এক্সাম, দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম। আচ্ছা, আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। তাহলে কি করলাম সবাই একবার রিক্যাপ করি। কি করলাম? সিম্পল সেন্টেন্সে আগে আইসি খুঁজে বের করব, কোনটা আইসি। আচ্ছা, আইসি পাইলাম, হি ফেইলড ইন দ্য এক্সাম, এটাতে হাত দিব না, চেঞ্জ করব শুধু ফ্রেজটা। ফ্রেজটা কিভাবে চেঞ্জ করব? দো বা অলদোর সাথে সাবজেক্ট আর ভার্ব বসাবো। দো বা অলদো বসাইলাম, সাবজেক্ট হি বাইর করলাম, ভার্বটা পাস্ট টেন্সে হবে তাই ওয়ার্কিং কে ওয়ার্কড বানাইলাম, বাকি অংশ বসাই দিলাম, অ্যান্সার শেষ। দো হি ওয়ার্কড হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম। কমা আছে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। এখন এটাকে আসেন কম্পাউন্ড বানাই। কম্পাউন্ডে কি করবেন জানেন? কিচ্ছু করবেন না, এই দো আছে না, এই দোটাকে জাস্ট কেটে দেন, কাট দিস দো, আর এই কমার জায়গায় বাট লেখেন, কাট দিস দো, আর কমার জায়গায় বাট লেখেন, অ্যান্সার শেষ। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড ইন দ্য এক্সাম। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড ইন দ্য এক্সাম। দেখেন আমি যা বলছি এটার কি আলাদা কিছু আছে অ্যান্সারে? এটাই দেওয়া আছে। আশা করি আপনারা এই নিয়মটা বুঝতে পারছেন যে ইনস্পাইট অফ বা ডেসপাইট এর সাথে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে। এখানে একটা জিনিস শিক্ষার্থীরা ভুল করে, ডেসপাইট এর সাথে অফ লিখে না, ডেসপাইট এর সাথে কিন্তু অফ নাই, ডেসপাইট একা। ওকে, এরপরে যাই। ইনস্পাইট অফ বা ডেসপাইট এর মধ্যে আরেকটা আছে, সেটা তো ছিল ভার্বের সাথে আইএনজি, যেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে। কি থাকে? নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে ইনস্পাইট অফ বা ডেসপাইটের সাথে, তখন কিভাবে করব? সেম একই রুল, একই রুল, একই রুল। পার্থক্যটা কোথায়? পার্থক্য হইতেছে এখানে সাবজেক্ট আর ভার্বটা ডিরেক্টলি দেওয়া থাকবে না, নিজে থেকে আনতে হবে। সাবজেক্ট আর ভার্বটা ডিরেক্টলি দেওয়া থাকবে না। যেমন এখানে ভার্বটা দেওয়া ছিল ওয়ার্কিং, কিন্তু এখানে ভার্ব দেওয়া থাকবে না, আপনাকে আনতে হবে। কিভাবে আনবো এটা বুঝি আমরা সবাই, আসেন। ইনস্পাইট অফ হিজ ইলনেস, দেখেন হিজ ইলনেস, ইলনেস একটা নাউন, নাউনের আগে একটা প্রোনাউন আসছে, এই প্রোনাউন আর নাউন মিলে তৈরি করলো নাউন ফ্রেজ। তাহলে আমরা কি পাইতেছি? ইনস্পাইট অফ এর পরে একটা নাউন ফ্রেজ পাইতেছি। আচ্ছা, সাবজেক্ট পাইলাম হি, আর ভার্ব পাইলাম V2 তে ওয়েন্ট। সেন্টেন্সটা এরকম, ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছে। এখন এই হি ওয়েন্ট টু স্কুল এতটুকু অংশ হচ্ছে আমাদের আইসি, আইসিতে হাত দেওয়া যাবে না। চেঞ্জ করব তাহলে কাকে? শুধুমাত্র এই ফ্রেজের অংশটুকুকে চেঞ্জ করব। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস এতটুকু যদি চেঞ্জ করি, তাহলে ইনস্পাইট অফ এর জায়গায় আগে লিখলাম দো, তারপরে আপু বলছে সাবজেক্ট আনতে, সাবজেক্টকে সাবজেক্ট হইতেছে হি, তাহলে লিখলাম হি। এখন যে বললো ভার্ব আনতে, এই প্রথম অংশে তো কোনো ভার্ব নাই, দ্বিতীয় অংশ আছে, এটা আনবো না। আমরা আনবো কি জানেন? আমরা আনবো হচ্ছে বি ভার্ব, বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আনবো। এখন প্রশ্ন, এখন কোনটা আনবো? এই সেন্টেন্সের জন্য কোনটা আনবো? দেখেন এই সেন্টেন্সে এখানে হি হইতাছে সিঙ্গুলার, হি সিঙ্গুলার, তাহলে আমরা ভার্বও নিব সিঙ্গুলার গুলা, হয় ইজ না হয় ওয়াজ। প্রেজেন্ট না পাস্ট, কোনটা নিব? দেখেন এটা পাস্ট টেন্সে আছে, V2 পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এই ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে এর আগের ভার্বটাও পাস্টে দিব ওয়াজ। কথা বুঝতে পারছি সবাই? দো হি ওয়াজ ইল, বাকি অংশ এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ধরে নিয়ে ছাইড়া দিব। হি ওয়েন্ট টু স্কুল, দো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল। আবার বলছি দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছে। আর এই সেন্টেন্সটা হচ্ছে অসুস্থ থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছে, একই কথা। আর এখন যদি এটাকে কম্পাউন্ড করতে চান, কিচ্ছু করবেন না, দোটা কেটে দেন আর কমার জায়গায় বাট লেখেন, কাজ শেষ। হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা, এখন দেখেন আরেকটা কাজ করতে পারেন, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট সেম না, এই সাবজেক্টটা না লিখলেও চলে, মাঝে মাঝে সেকেন্ড সাবজেক্টটা না লিখলেও চলবে যদি আপনার সাবজেক্ট একই হয়। আচ্ছা, আর লিখলেও সমস্যা নাই। এই হচ্ছে তাহলে আমাদের ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে দুইটা নিয়ম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আরেকটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব দিয়ে। ভার্বটা নাই, নিজে থেকে আনতে হবে। এখন একটা প্রশ্ন অনেক শিক্ষার্থীর মনে থাকবে, সেই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। সেটা হইতেছে, আপু সাবজেক্ট বসাইলা ভার্ব বসাইলা মানলাম, কিন্তু তুমি ইলনেসকে কেন ইল বানাইলা? সাবজেক্ট বসাইলা ভার্ব বসাইলা সবই মানলাম তোমার কথা, ভার্ব নাই তুমি নিজে থেকে বি ভার্ব আনবা এটাও মানলাম, বাট ইলনেস কেন ইল হইলো এটা তো বুঝলাম না, এটা বুঝতে হবে। দেখেন বি ভার্বের পরে
বি ভার্বকে আমরা এক কথায় লিঙ্কিং ভার্ব বলি, রাইট? লিঙ্কিং ভার্ব বলি আমরা। যারা যারা ভার্বের ক্লাসটা করছে অনেকেই এতক্ষণে উত্তরটা জানেন। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়। আর কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই যে ইলনেস, এটা তো নাউন, কারণ লাস্টে নেস আছে। যে সকল শব্দের লাস্টে নেস থাকে এগুলো নাউন। তাহলে এখন নাউনকে অ্যাডজেক্টিভ বানাবো, নেস উঠায় দেন, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাই আমরা যেই নাউনটা দেওয়া আছে ইলনেস, এই ইলনেসকে অ্যাডজেক্টিভ বানাইলাম, কি করে ফেললাম? ইল বানায় ফেলাইলাম। আর ইল বানায় ফেললেই অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাই আমরা ওয়াজের পরে ইলনেস না লিখে ইল লিখেছি। কেন? কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। আশা করি আমরা সবাই কতটুকু বুঝতে পেরেছি। ওকে, আমরা 4 নম্বর রুলে যাব। 4 নম্বর রুলে যাওয়ার আগে আসেন এই প্রশ্ন থেকে আরেকটা করি আমরা সলভ। আমি আপনাদেরকে যদি কোনো প্রশ্ন বলি, আপনারা সবাই একটু কমেন্ট বক্সে অ্যান্সার লেখার চেষ্টা করেন। আমি ইনস্পাইট নেই, বাট ডেসপাইট দিয়ে লিখি। Despite his poverty, he went to লন্ডন। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন, এই সেন্টেন্স গুলোর যে দুইটা অংশ না, দুইটা অংশ একটা আরেকটার অপোজিট হয়। অপোজিট বলতে তার দরিদ্রতা থাকা সত্ত্বেও সে লন্ডনে গেছে, একটা কেমন ভিন্ন কথা না? গরিব তাও লন্ডন গেছে, কেমন অবিশ্বাস্য কথা, এরকমই হয়। তারপর যেমন মনে করেন আমরা এখানে যে সেন্টেন্সটা দেখছি, অসুস্থ হওয়ার পরে স্কুলে গেছে। অসুস্থ হলে কি সাধারণত কেউ স্কুলে যায়? যায় না। তাহলে কি একদম অপোজিট কিছু টার্মস আসতেছে। এর আগে যে সেন্টেন্সটা দেখছি, কঠোর পরিশ্রম করছে তাও ফেল করছে পরীক্ষায়। দেখেন, কঠোর পরিশ্রম করলে তো পাশ করার কথা, তাও ফেল করছে, মানে অপোজিট। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো কেমন হইতেছে? এই রুলের ক্ষেত্রে সেন্টেন্স গুলো একটা এটার অপোজিট মিনিং দেয়। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি আছে? এখানে ডেসপাইট আছে, সূত্রের ডেসপাইট। আচ্ছা, তারপরে এখানে নাউন ফ্রেজ আছে, ওকে। আর এখানে একটা আইসি আছে। আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী ডেসপাইট আছে। এখন এই সূত্রটাকে যদি চেঞ্জ করি, ডেসপাইটের জায়গায় আগে লিখলাম অলদো। অলদো লেখার পরে সাবজেক্ট লিখবো, সাবজেক্টকে হি, তাহলে লিখলাম হি। এখন বি ভার্ব আনবো একটা, am is আর was were, পাস্ট টেন্সে আছে তাহলে was আনবো। although he was। এখন দেখেন পভার্টি, আমরা তো জানি বি ভার্বের পরে নাউন বসে না, তাই আমি এই নাউনটা বসাইতে পারবো না। এই নাউনরে কি করতে হবে? এই নাউনরে আমার বানাইতে হবে অ্যাডজেক্টিভ। এখন পভার্টির অ্যাডজেক্টিভ কি এটা জানতে হবে। পভার্টির অ্যাডজেক্টিভ হচ্ছে poor, though he was poor। তাহলে পভার্টি থেকে পোর আসলো, পভার্টি থেকে কি আসলো? পোর আসলো। দো হি ওয়াজ পোর কেন আসলো? কারণ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাই নাউনকে অ্যাডজেক্টিভ বানাবো। কমা, এই যে হি ওয়েন্ট টু লন্ডন, এটা কপি পেস্ট করেন জাস্ট, হি ওয়েন্ট টু লন্ডন, কাজ শেষ। আই হোপ আমরা এতটুকু বুঝতে পারছি। এটা বুঝলেই হয়ে গেছে। রুল নাম্বার 4, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা এখানেও আমরা দুইটা দেখবো, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর একটা বিকজ অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজ, ঠিক যেমন আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইটের ক্ষেত্রে দেখছি। দেখেন, বিকজ অফ কথাটা যদি থাকে তাহলে আমরা সিন্স অ্যাজ বিকজ বসাবো। বিকজ অফ থাকলে কি বসাবো? সিন্স অ্যাজ বিকজ। বিকজ অফ থাকলে কি বসাবো? সিন্স অ্যাজ বিকজ। সবাই যদি বাসায় আমার সাথে সাথে বলেন, পড়া হয়ে যাবে। বিকজ অফ থাকলে কি বসাবো? সিন্স অ্যাজ বিকজ। আচ্ছা, আর কম্পাউন্ড অ্যাজ এন্ড কিভাবে দেখেন, because of working hard, verb plus ing আছে, he became successful, কঠোর পরিশ্রম করার কারণে সে সফল হয়েছে। দেখেন, he হচ্ছে সাবজেক্ট, became হচ্ছে V2 পাস্ট ফর্মে আছে। এই পুরো অংশটা হচ্ছে IC ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে। আর এটা হইতেছে ফ্রেজ। এখন বলেন তো, আমরা কি আইসি চেঞ্জ করবো না ফ্রেজ চেঞ্জ করবো? একটু পজ করে বলেন ক্লাসটা সবাই কমেন্টে। ওকে, আমরা কি বলবো? আমরা ফ্রেজটাকে চেঞ্জ করবো, রাইট? ওকে, তাহলে আইসি কে হাত দিব না, ফ্রেজে যাই। বিকজ অফ ওয়ার্কিং হার্ড, এটাকে চেঞ্জ করি। তাহলে আপু বলছে বিকজ অফ এর জায়গায় সিন্স অ্যাজ বিকজ, যেটা মন চায়। মন চাইলো অ্যাজ, মন চাইলো কি অ্যাজ, লিখলাম অ্যাজ। তারপরে আপু বলছে সাবজেক্ট আসবে, সাবজেক্ট কোনটা? হি, লিখলাম হি। ভার্ব কোনটা? ওয়ার্কিং, কিন্তু ওয়ার্কিং রাখা যাবে না, এটা যেহেতু V2 তে আছে, এটাও V2 বানাইতে হবে। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটা যেমন থাকবে, এই ফ্রেজের ভার্বটাও চেঞ্জ হয়ে ওইরকম হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটা যেরকম থাকবে, ফ্রেজের ভার্বটাও চেঞ্জ হয়ে ওইরকম হয়ে যাবে। তাই ওয়ার্কিং থেকে হয়ে যাবে ওয়ার্কড হার্ড, অ্যাজ হি ওয়ার্কড হার্ড, বা বিকজ হি ওয়ার্কড হার্ড, বা সিন্স হি ওয়ার্কড হার্ড।
এরপরে এই আইসিটা যেখানে ধরবো নিয়ে এখানে ছাইড়া দিব, কপি পেস্ট, হি বিকেম সাকসেসফুল। ওকে, এই গেল আমাদের কমপ্লেক্স, অ্যাজ হি ওয়ার্কড হার্ড হি বিকেম সাকসেসফুল। আর এখন এটাকে যদি আমরা কি করি, কম্পাউন্ড করি, কিচ্ছু করবো না, অ্যাজটাকে উঠাই দিব, উঠাই দিয়ে কমার জায়গায় এন্ড লিখে দিব, কাজ শেষ, অ্যান্সার হয়ে গেছে। দেখেন মিলায়, হি ওয়ার্কড হার্ড এন্ড হি বিকেম সাকসেসফুল। আর যেহেতু সাবজেক্ট মিলে যায় তাহলে আমরা সাবজেক্ট একটা বাদ দিয়ে দিছি, হি ওয়ার্কড হার্ড এন্ড বিকেম সাকসেসফুল। যদি মিলে যায় সাবজেক্ট, আপনি দ্বিতীয় সাবজেক্টটা বাদ দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এই হইতেছে আমাদের রুল নাম্বার 4। এখন এই রুল নাম্বার 4 এর আরেকটা আছে, সেটা কি, সেম আগেরটার মতো নাউন ফ্রেজ আছে একটা। ডেসপাইটটা যেমন দেখলাম ঠিক এটারও এরকম নাউন ফ্রেজ যদি থাকে তখন কি করব, তখনও সেম কাজ করব, যে এই যে সাবজেক্ট ভার্ব, আর পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে দেখেন, বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি বিকেম সাকসেসফুল, আমি সেম প্রশ্নটাই রাখছি, চেঞ্জ করি নাই কেন, দেখেন বিকজ অফ, সরি আমি এখানে প্রশ্নটা একটু চেঞ্জ হবে। ওকে, একটু দাঁড়ান। ওকে, সেন্টেন্সটা দেখেন, প্রশ্নটা এরকম, বিকজ অফ হিজ পভার্টি হি কুডন্ট গো টু পিকনিক। এই যে বিকজ অফ হিজ পভার্টি আছে, এটা হইতেছে ফ্রেজ, এটা কি ফ্রেজ, আর হি কুডন্ট গো টু পিকনিক এটা হইতেছে ক্লজ। এখন আমরা কি ক্লজ চেঞ্জ করব না, ফ্রেজ চেঞ্জ করব। আসেন ফ্রেজ চেঞ্জ করি। বিকজ অফ এর জায়গায় আগে সিন্স অ্যাজ বিকজ একটা বসাইলাম অ্যাজ, সাবজেক্ট আসবে, সাবজেক্ট কোনটা, হি। আচ্ছা তাহলে লিখলাম হি। এখন দেখেন ভার্ব আসবে, এই ফ্রেজে কোনো ভার্ব আছে, এই ফ্রেজে কোনো ভার্ব নাই, তাহলে কি আনবো, একটু আগে শিখাইছি, ভার্ব না থাকলে বি ভার্ব আনবো। বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অবশ্যই ওয়াজ আনবো, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, তাই ইজ বা ওয়াজ থেকে একটা আসবে। আর যেহেতু কুডেন্ট পাস্ট টেন্সে আছে, কুডেন্ট, তাই আমরা ওয়াজ আনবো, অ্যাজ হি ওয়াজ। আর বলছি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাই পভার্টির অ্যাডজেক্টিভ পোর, যেটাও আমরা একটু আগে শিখছি, তাহলে এখানে দাঁড়াইলো কি, ফ্রেজটা থেকে যে ক্লজ বানাইলাম, ফ্রেজ থেকে যে ক্লজ বানাইলাম সেটা কি হইলো, অ্যাজ হি ওয়াজ poor, as he was poor he couldn't go to picnic, সে পিকনিকে যেতে পারেনি, he couldn't go to picnic। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ধরে নিয়ে বসাই দিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো চেঞ্জ করব না। আর সিমিলারলি এটাকে যখন আমরা আবার কম্পাউন্ড করতেছি, কিচ্ছু করব না, এই অ্যাসটা বাদ দিয়ে দিব, আর কমার জায়গায় একটা এন্ড বসাই দিব, শেষ। he was poor and he couldn't go to the picnic, he was poor and he couldn't go to picnic, এতটুকুই। ওকে, এরপরে আমরা যাব রুল নাম্বার 5-এ। দেখেন রুল নাম্বার 5-এ বলতেছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য। আচ্ছা, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যটা কিরকম সেটা আমি আবার আপনাদের জন্য নিচে লিখে দিছি, দেখেন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, আবার কমা দিয়ে আসবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যারা যারা কিছু বুঝেন নাই একটু রিল্যাক্স করেন, ভয় পান না, আমি বুঝাই দিতেছি। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, সেন্টেন্সটা দেওয়া আছে। দেখেন ইউ ক্যান শাইন ইন লাইফ, এই পুরো অংশটা আসলে কি, এটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি, এটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, আই সি। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড এটা আমাদের হইতেছে কি, এটা হইতেছে আমাদের ফ্রেজ। এখন বলেন তো সবাই, ফ্রেজ চেঞ্জ করব না ক্লজ? অবশ্যই ফ্রেজ চেঞ্জ করব, ক্লজে হাত দেওয়া যাবে না। ফ্রেজ যদি চেঞ্জ করি কি করব, প্রথমে ইফ যুক্ত করব, করলাম ইফ, তারপরে সাবজেক্ট আনবো, সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হইতেছে ক্যান, কিন্তু আমরা ক্যান নিয়ে তো কাজ করব না, কাজ করব এই ভার্বটা নিয়ে, কারণ আমরা ফ্রেজ চেঞ্জ করব, ক্লজ না, তো ক্লজের ভার্ব নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা, কথা গেল। দেখেন তাহলে ইফ, তারপরে লিখলাম সাবজেক্ট। এখন ওয়ার্ক হবে না ওয়ার্কড হবে এটা নির্ভর করে এটার উপর, এটা যেহেতু V1 তাহলে ওয়ার্ক হবে, লিখলাম ওয়ার্ক। তারপরে বাকি অংশ হার্ড, এক্সটেনশন, ইফ ইউ ওয়ার্ক হার্ড লিখলাম না, শেষ।
তাহলে কি হইলো ইফ সাবজেক্ট ভার্ব, ইফ সাবজেক্ট ভার্ব, ইফ সাবজেক্ট ভার্ব, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটারে ধরলাম, আইনে এখানে বসাই দিলাম, ইউ ক্যান শাইন ইন লাইফ, কথা শেষ। এটাই আমি এখানে লিখছি, একটু বড় করে লিখছি। ওকে, এরপরে দেখেন যখন আবার এটা থেকে কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার সময় একটা জিনিস মাথায় রাখবো, কম্পাউন্ড সেন্টেন্সটা যেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আবার সবসময় হয়ও না, এটার কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স যেন হয়, ইম্পারেটিভ সেন্টেন্স মানে শুরু হবে ভার্ব দিয়ে। আচ্ছা দেখেন তো এটার ভার্ব কই, এই যে ওয়ার্ক হার্ড, তাহলে এখান থেকে শুরু করব, আর কমার জায়গায় অ্যান্ড লিখে দিব, আমাদের অ্যান্সার হয়ে গেছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, কাজ শেষ। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দিয়ে শুরু করতে হবে, ভার্ব হইতেছে ওয়ার্ক হার্ড, আর ওয়ার্ক হার্ড এর পরে কমা আছে, কমার জায়গায় এন্ড বসাবো, কাজ শেষ, ভেরি সিম্পল। এরপরে রুলে যাই, এরপরে রুলটা দেখেন উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আর বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি খুবই কমন, সেম, পার্থক্য কোথায়? বাই মানে সাথে, আর উইদাউট মানে ছাড়া, ছাড়া মানে নাই, নাই মানে নেগেটিভ, নো নট এগুলা কিছু আসবে। আগেরটা ছিল কমপ্লেক্সে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য, এটা হইতেছে ইফ যুক্ত নেগেটিভ বাক্য। কিভাবে ইফ যুক্ত নেগেটিভ বাক্য করব? ইফ আনবো, সাবজেক্টও আনবো, কিন্তু না বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য? না, ডোন্ট আনতে হবে। কি আনতে হবে? ডোন্ট, অথবা ডাজেন্ট, অথবা ডিডেন্ট, কোনো একটা কিছু আনতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডোন্ট বা ডাজেন্ট, পাস্ট টেন্স হলে ডিডেন্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ডোন্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ডাজেন্ট। তাহলে আমরা ডু ডিড ডাজ এর সাথে নট কিছু একটা আনলাম। আচ্ছা, এরপরে মেইন ভার্ব আসলো, অথবা এটা এইভাবে করতে পারেন, আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে আনলেস দিয়ে। আর আনলেস যদি আনেন তাহলে আর ডোন্ট আনা লাগবে না, কেন? কারণ আনলেস শব্দটা নিজেই নেগেটিভ, তখন আনলেস এর সাথে নরমালি ভার্ব যুক্ত করবেন, সাবজেক্ট যুক্ত করবেন, শেষ, আনলেস সাবজেক্ট ভার্ব। আর ইফ দিয়ে করলে ইফ সাবজেক্ট ডোন্ট ভার্ব, ইফ সাবজেক্ট ডোন্ট ভার্ব, ইফ সাবজেক্ট ডোন্ট ভার্ব। আর আনলেস দিয়ে করলে আনলেস সাবজেক্ট ভার্ব, আনলেস সাবজেক্ট ভার্ব, এখানে কোনো ডোন্ট আসবে না, কারণ আনলেস শব্দটা নিজেই নেগেটিভ। আমরা একটা করি তাহলে বুঝতে পারবো। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল, দেখেন ইউ উইল ফেইল, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কি চেঞ্জ করব? অবশ্যই না। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, এই যে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি এটা ফ্রেজ, তাহলে এটা চেঞ্জ করব নিঃসন্দেহে। চেঞ্জ করে আসেন, উইদাউট এর জায়গায় ইফ লিখলাম, তারপর সাবজেক্ট হইতেছে ইউ, সাবজেক্ট লিখলাম, ডোন্ট আনলাম, ইফ ইউ ডোন্ট। রিডিং, রিডিং তো লেখা যাবে না, রিড লিখতে হবে, কারণ আমরা জানি ডু ডিড ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম বসে V1, তাহলে রিড লিখলাম। বাকি অংশ এক্সটেনশন অ্যাটেন্টিভলি, ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল, হয় এটা লিখবেন, দেখেন আমি এখানে একটু লিখে দিচ্ছি অ্যান্সার দুইটা, কারণ আপনারা এই জায়গা দেখে বুঝবেন না অনেকে। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি you will fail। দেখেন এই ব্যাপারটা কিরকম, এই ব্যাপারটা এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে চেঞ্জ করলাম না, এটা ধরে নিয়ে এখানে লিখে দিলাম ইউ উইল ফেইল। প্রথম অংশটা চেঞ্জ করলাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস V1, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস V1, শেষ। তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাই দিলাম। অথবা আরেকটা করতে পারেন অ্যান্সার, আরেকটা অ্যান্সার লিখতে পারেন, সেটা কি? সেটা আরো সহজ, ইফ টিফ কিচ্ছু লিখবো না, আনলেস লিখবো, আনলেস এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব রিড, আনলেস ইউ রিড, তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসায় দিব, ইউ উইল ফেইল। ভেরি ইজি, যেটা আপনার মন চায় আপনি ওইটাই করতে পারেন, কিন্তু আপনার পরীক্ষায় কমপ্লেক্সে যে কোনো একটা থাকবে, এটাও থাকতে পারে এটাও থাকতে পারে। এখন আপনি যদি মনে করেন না একটা রুল পড়বো, হবে না, দুইটাই পড়তে হবে, কারণ দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে। আচ্ছা, এখন কম্পাউন্ড কিভাবে করবো, দ্যাটস দ্য কোয়েশ্চেন। কম্পাউন্ড করার জন্য আপনার এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স লাগবে, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে শুরু হবে ভার্ব দিয়ে। এখানে ভার্ব কোনটা? রিড অ্যাটেন্টিভলি, এতটুকু ভার্বের অংশ, তাহলে এখান দিয়ে শুরু করব। আর কমার জায়গায় বসাবো হচ্ছে অর, তাহলে রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল। আমরা পরের অংশ তো কোনো চেঞ্জ করবো না, কোথাও কোনো চেঞ্জ হবে না, শুধু ভার্ব দিয়ে শুরু করব আর কমার জায়গায় অর বসাবো। ওকে, এরপরে আসেন রুল নাম্বার 7।
আমাদের সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হতে পারে এবং সেই ভার্ব প্লাস আইএনজি দিয়ে সময়, বয়স, ঋতুর নাম বুঝাইতে পারে। এবং যদি এগুলা বোঝায় সময়, বয়স অথবা ঋতুর নাম, তখন আমরা ওয়েন ইউজ করব। কি ইউজ করব? ওয়েন, সাথে সাবজেক্ট আর ভার্ব। খুব সহজ এটা, দেখেন। আর মাঝখানে হবে হচ্ছে এন্ড, মাঝখানে হবে হচ্ছে এন্ড। এখানে একটু ভুলে অর লেখা আছে, এটা হবে এন্ড। আচ্ছা, কিরকম দেখেন, ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট। ক্লোজিং দ্য ডোর শি ওয়েন্ট আউট, এটা সময় নির্দেশ করছে যে দরজা লাগিয়ে সে চলে গেল। আর এটা কি দিয়ে শুরু হইলো? ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা শি ওয়েন্ট আউট, শি ওয়েন্ট আউট যে অংশটা আছে এটা কিন্তু চেঞ্জ করব না। কোনটা চেঞ্জ করব? ফ্রেজ। ফ্রেজ যদি চেঞ্জ করি তাহলে শুরু করব কি দিয়ে? ওয়েন দিয়ে, লিখলাম ওয়েন। সাবজেক্ট কোনটা? শি, লিখলাম শি। ভার্ব কোনটা? ক্লোজিং, কিন্তু ক্লোজিং লিখবো না, এটা যেহেতু ভি টু তে আছে, ক্লোজের ভি টু ক্লোজড, এটা লিখবো। ওয়েন শি ক্লোজড দ্য ডোর, বাকি অংশ কমা আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ধরে নিয়ে বসাই দিব, শি ওয়েন্ট আউট। ওয়েন শি ক্লোজড দ্য ডোর শি ওয়েন্ট আউট। আচ্ছা, এরপরে দেখেন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি করব? ওয়েনটা আমরা লিখবো না, আর কমার জায়গায় আমরা ভার্ব এন্ড ইউজ করব। তাহলে শি ক্লোজড দ্য ডোর এন্ড শি ওয়েন্ট আউট। আর আমরা শি বারবার যদি উল্লেখ করতে না চাই, শুধু ওয়েন্ট আউট লিখলেও হবে, কারণ সাবজেক্ট একই রকম হলে সেকেন্ড টাইম উল্লেখ না করলেও হবে। শি ক্লোজড দ্য ডোর এন্ড ওয়েন্ট আউট, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সহজ। আরেকটা করি, দেখেন। সামিরা লেফট দ্য কান্ট্রি এট দ্য এজ অফ 18। এটা কি নির্দেশ করতেছে? বয়স নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? বয়স। দেখেন, সামিরা লেফট দ্য কান্ট্রি, এটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা চেঞ্জ করব না। এট দ্য এজ অফ 18 এটা চেঞ্জ করব। এট দ্য এজ অফ 18 এটা চেঞ্জ করবো, কারণ এটা ফ্রেজ। কিভাবে চেঞ্জ করব? প্রথমে লিখবো ওয়েন, তারপরে লিখবো সাবজেক্ট। সাবজেক্ট কে? সামিরা, লিখলাম সামিরা। দেখেন এখন এট দ্য এজ অফ 18 এই অংশটুকুতে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব কিন্তু নাই। আর আমরা জানি যখনই কোথাও কোনো ভার্ব থাকবে না, একটা মাত্র ভার্ব সেখানে বসতে পারে, সেটা কি? বি ভার্ব। আর বি ভার্বটা লেফট, লেফট যেহেতু ভি টু তে আছে, মানে পাস্ট টেন্সে, তাহলে বি ভার্বটাও হবে ওয়াজ, এটাও ভি টু হবে। when Samira was 18, when Samira was 18 গেল 18, when Samira was 18 বাকি অংশ সামিরা লেফট দ্য কান্ট্রি, কমা শি লেফট দ্য কান্ট্রি। কারণ বারবার তো সামিরা উল্লেখ করব না, তাই সামিরার জায়গায় এখানে শি আনবো। when Samira was 18 she left the country। আর কম্পাউন্ড করলে ওয়েনটাকে উঠায় দিব আর কমার জায়গায় এন্ড বসায় দিব। Samira was 18 and she left the country, Samira was 18 and she left the country। দেখেন লেখা আছে সেম। রুল নাম্বার 8 দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা কি ছিল? এইটা ছিল ভার্ব প্লাস আইএনজি, আর এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। পার্থক্য আছে, একটা হচ্ছে শুধু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু। তখন কি করব? তখন আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে বাকি অংশ শুরু করছি। ওকে, আমরা এখানে দেখতেছিলাম যে সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কি করব? কমপ্লেক্স আমরা সাবজেক্ট লিখব, কিন্তু এই সাবজেক্টের পরে সেই সাবজেক্টের জন্য একটা রিলেটিভ প্রোনাউন লিখব, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন। এখন আমাদের জানতে হবে রিলেটিভ প্রোনাউন কি। আমাদের যে তিনটা রিলেটিভ প্রোনাউন জানলেই হবে, সেই তিনটা হচ্ছে হু, হুইচ, দ্যাট। হু হইতেছে ব্যক্তি বুঝাইলে, অথবা ব্যক্তি বা মানুষ একই কথা, এগুলা বুঝাইলে হু। হুইচ হইতেছে বস্তু অথবা প্রাণী, সেম, এটাও বস্তু অথবা প্রাণী। আর যদি কখনো শিশু বুঝায়, এটা ব্যতিক্রম। শিশু মানুষ, কিন্তু তাও শিশু বাচ্চা বুঝাইলে এটা মানুষ, তাও আমরা হু দিব না, আমরা কি দিব? হুইচ বা দ্যাট দিব। এটা ব্যতিক্রম, এটা জানা লাগবে। আচ্ছা, এখন এই রিলেটিভ প্রোনাউন গুলো আমরা ইউজ করব, তারপরে ভার্ব আর এক্সটেনশন আসবে, আর কম্পাউন্ডে এন্ড আসবে। আচ্ছা, আমরা আগে একটা প্রশ্ন দেখি কিরকম হবে। The man working in the field, দেখেন the man subject, working in the field verb plus ing, is my uncle। দেখেন এখানে কিন্তু আলাদা করে কোনো ক্লজ বা ফ্রেজ কিছু দেওয়া নাই, একটাই ক্লজ। The man working in the field is my uncle। The man working in the field এই পুরাটা সাবজেক্ট, এই পুরা ফ্রেজটা একটা সাবজেক্ট। আচ্ছা, আর is my uncle এই পুরাটা সহ এটা হয়ে গেছে একটা ক্লজ। ক্লজ একটাই আছে এখানে, এখানে কিন্তু আর কোনো ফ্রেজ নাই। আচ্ছা, এখন এটাতেই করতে হবে। এটা দিয়ে করলে কিভাবে করবো? দা ম্যান বসলো, মানুষ বুঝাইছে, এটার রিলেটিভ প্রোনাউন হবে হচ্ছে হু, তাহলে লিখলাম হু, তারপরে বাকি যা আছে সব।
দ্য ম্যান who working in the field is my uncle. The man who working in the field is my uncle. আচ্ছা, এখানে একটা is হবে, the man who is working in the field is my uncle. আচ্ছা, তাহলে আমরা এখানে যে একটা ভার্ব আনলাম, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, the man who is working in the field is my uncle. আচ্ছা, এরপরে দেখেন এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, আচ্ছা কম্পাউন্ড করতে গেলে কি করব? কিচ্ছু করব না, দেখেন খুব সহজ। প্রথমত কম্পাউন্ড করতে গেলে আমাদের হুটা উঠায় দিতে হবে, কারণ এই রিলেটিভ প্রোনাউন গুলো শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে বসে। কেননা রিলেটিভ প্রোনাউন গুলো শুধু কমপ্লেক্স সেন্টেন্সে বসে, তাই কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আগে রিলেটিভ প্রোনাউন গুলো উঠায় দিব। আচ্ছা, দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড, এরপরে একটা অ্যান্ড আসবে, দেখেন অর্থাৎ আমরা ভার্বের আগের অংশ পর্যন্ত সব ঠিক রাখতেছি। দেখেন আমরা অ্যান্ডটা কোথায় বসাইতেছি, দ্যাট মিন্স আপনারা বলতে পারেন যে ভার্বের পরে আমরা অ্যান্ড আনবো, ভার্বের পরে অ্যান্ড আসবে, অ্যান্ডের পরে আবার একটা ভার্ব আসবে, ঠিক আছে? সরি আমি একটু ভুল বলেছি, দুঃখিত। অ্যান্ডের আগে আমরা ভার্বের আগে অ্যান্ড বসাবো, সেকেন্ড যে ভার্বটা সেটা দেখেন এখানে ভার্ব কিন্তু দুইটা, একটা আছে ওয়ার্কিং আর একটা আছে ইজ। তাহলে আমরা এই যে সেকেন্ড ভার্বটার আগে আমরা অ্যান্ড বসাবো। তাহলে দেখেন দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এই পর্যন্ত রাখলাম, ইন দ্য ফিল্ড, এই যে দ্বিতীয় ভার্বটা, এই 2 নম্বর ভার্বটার আগে আমরা অ্যান্ড বসাবো, অ্যান্ড হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, মাই আঙ্কেল, অ্যান্ড হি ইজ মাই আঙ্কেল। তাহলে একটা সাবজেক্ট অ্যাড করলাম কিসের পরে? অ্যান্ডের পরে। তাহলে অ্যান্ডের পরে একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে? সাবজেক্ট আর ভার্ব যেটা আছে বাকিটা সেটা। তাহলে দেখেন খুব সহজ, দ্য ম্যান থাকবে, এরপরে আমরা এটা রিলেটিভ প্রোনাউন ব্যক্তি, তাই একটা হু আনলাম, দ্য ম্যান হু, তারপরে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দ্য ম্যান হু ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই আঙ্কেল। ওকে, আসেন আমরা আরেকটা সেন্টেন্স দেখি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আপনার সাবজেক্টও আছে, ভার্বও আছে, অবজেক্টও আছে, এরপরে আরেকটা ভার্বের সাথে আইএনজি। তখন কি করবেন? এই সেন্টেন্সগুলো না আমরা শিখবো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো, তো ওখানে আমি এগুলো নিয়ে কথা বলছি যে সিম্পল থেকে এই ধরনের সেন্টেন্সে কিভাবে কমপ্লেক্স বানাবো। দেখেন আই সাবজেক্ট, স ভার্ব, আ বয় অবজেক্ট, আই স আ বয়, রানিং ভার্ব প্লাস আইএনজি, ইন দ্য ফিল্ড এক্সটেনশন। কিভাবে করবো এটা দেখেন, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, কিন্তু এরপরে আসবে অবজেক্টের একটা রিলেটিভ প্রোনাউন। অবজেক্ট যদি ব্যক্তি হয় সেটার একটা, বস্তু হইলে সেটার একটা, কোনটার কি হবে এটা কিন্তু অলরেডি বলে ফেলছি। আর এরপরে বাকি অংশ যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। আই স আ বয় রানিং ইন দ্য ফিল্ড, আই স আ বয় এতটুকু ঠিক রাখবো। বয় একটা অবজেক্ট, এই অবজেক্টটা বস্তু না ব্যক্তি, তাই ব্যক্তির জন্য হু লিখবো। তারপর বাকি অংশ I saw a boy who was running in the field. I saw a boy who was running in the field. গেল। তাহলে আমরা কি বুঝলাম? এই রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট আই স, আই ভার্ব স, আ বয় অবজেক্ট, অবজেক্টের একটা রিলেটিভ প্রোনাউন হু, ব্যক্তি যেহেতু হু, তারপর বাকি অংশ রানিং ইন দ্য ফিল্ড, কাজ শেষ। আই স আ বয় হু ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। আর যখন এটাকে কম্পাউন্ড করব তখন কি করব? হু এর জায়গায় অ্যান্ড বসায় দিব, হু এর জায়গায় অ্যান্ড বসাবো, কাজ শেষ। আই স আ বয় অ্যান্ড হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, হু এর জায়গায় অ্যান্ড বসায় দিব, কাজ শেষ। আই স আ বয় অ্যান্ড হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা দেখেন। আই স আ বার্ড ফ্লাইং, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি, এতটুকু সেম রাখবো, কোনো চেঞ্জ নাই। আই স আ বার্ড, পাখি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু, তাই লিখবো উইচ, অথবা প্রাণী যেটাই বলেন। আচ্ছা প্রাণী এটা, তাহলে আই স আ বার্ড হুইচ, প্রাণী লিখলাম উইচ। বাকি অংশ কি? অক্সিলারি ভার্ব প্লাস বাকি যতটুকু আছে। অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, কারণ এটা দেখতে পাইতেছি স V2, তাহলে এটাও V2 হবে। বাকি ফ্লাইং, আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। এরপরটা দেখেন, আই স আ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। কেন? কারণ এই যে উইচের জায়গায় অ্যান্ড লিখে দিব, কাজ শেষ। I saw a bird and it was flying. ও আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদেরকে একটু বলি, and এর পরে কেন দিলাম ইট এখানে? কারণ এই যে এটা তো বস্তু, বস্তুর জন্য প্রোনাউন হয় ইট, বস্তুর জন্য প্রোনাউন হইতেছে ইট, আর ব্যক্তির জন্য হি শি বা প্লুরাল হইলে দে, এরকম। যেহেতু বস্তু তাই আমরা ইট লিখব, and it was flying. আই হোপ এতটুকু আপনারা ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আরো ক্লিয়ার হবে।
তারপরে দেখেন লাস্টের সেন্টেন্স, তারপরের রুলটা লাস্ট রুল। তাহলে আমরা কিন্তু মাত্র 9টা রুলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখে ফেলতেছি পুরা। 9 নম্বর রুলে বলতেছে সাধারণ বা বিবৃতিমূলক বাক্য। সাধারণ বা বিবৃতিমূলক বাক্য কিরকম সেটা? আই নো দ্য ম্যাটার, হেলথ ইজ ওয়েলথ, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, এরকম সেন্টেন্স কিভাবে করব? প্রথমে আসবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্টের রিলেটিভ প্রোনাউন, সেম আগের রুলটা যেটা আমরা মাত্র দেখলাম। আর মাঝখানে আসবে এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে। আচ্ছা দেখেন, আই নো দ্য ম্যাটার, আই নো দ্য ম্যাটার, কিন্তু আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? দেখেন এখানে আই সাবজেক্ট, নো ভার্ব, দ্য ম্যাটার অবজেক্ট, পার্থক্য কোথায়? পার্থক্য তো সেখানে কিন্তু আগেরটার মতো ভার্ব প্লাস আইএনজি নাই। এখন আপনি কি করবেন দেখেন, প্রত্যেকবার ইট ইজ যুক্ত করে দিব। ইট ইজ কি যুক্ত করব? ইট ইজ। প্রথমে এটা বসাবো, প্রথমে এতটুকু বসাবো ইট ইজ, তারপর বাকি কাজ। তাহলে আই নো এর পূর্বে ইট ইজ লিখবো, কমপ্লেক্স করতে হলে আই নো এর পূর্বে ইট ইজ লিখতে হবে। লিখলাম ইট ইজ, ইট ইজ, তারপরে ইট ইজ আই সাবজেক্ট, ইট ইজ আই সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, আই অবজেক্ট আসলো, এরপরে রিলেটিভ প্রোনাউন অবজেক্টের। আই আমি ব্যক্তি না, ব্যক্তির রিলেটিভ প্রোনাউন কি? হু, ইট ইজ আই হু, বাকি অংশ নো দা ম্যাটার। তাহলে মুখস্থ করে নিব যে আমাদের যখন বিবৃতিমূলক বাক্য থাকবে প্রথমে আমরা ইট ইজ লিখবো, বিবৃতিমূলক বাক্য থাকলে ইট ইজ লিখবো, বিবৃতিমূলক বাক্য থাকলে ইট ইজ লিখবো। তাহলে ইট ইজ আই সাবজেক্ট ভার্ব ইট ইজ, আই অবজেক্ট, এই অবজেক্টের প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হু, ইট ইজ হাই হু, বাকি অংশ নো দা ম্যাটার। এখন এটাকে যদি কমপ্লেক্স করি, কিচ্ছু করবেন না, এই হু এর জায়গায় এন্ড বসাই দেন। ইট ইজ আই অ্যান্ড আই নো দা ম্যাটার, ইট ইজ আই অ্যান্ড আই নো দা ম্যাটার। তাহলে দেখেন এন্ড এর পরে আমরা একটা সাবজেক্ট যোগ করতেছি, এখানে কি করতেছি? এন্ড এর পরে একটা সাবজেক্ট যোগ করতেছি, ইট ইজ আই অ্যান্ড আই নো দা ম্যাটার। হেলথ ইজ ওয়েলথ, দেখেন এখানে কি সিম্পল একটা ন্যারেটিভ, সিম্পল একটা সেন্টেন্স। তাহলে প্রথমে ইট ইজ দিয়ে শুরু করব। তাহলে ইট ইজ হেলথ, ইট ইজ সাবজেক্ট ভার্ব, আর এই যে হেলথ হয়ে গেল অবজেক্ট। দেখেন মজাটা কি? মজাটা হইতেছে সিম্পল সেন্টেন্সে যেটা সাবজেক্ট ছিল, কমপ্লেক্স সেন্টেন্সে সেটা অবজেক্ট, এটাই, কারণ আমি ইট ইজ যোগ করতেছি। ইট ইজ হেলথ গেল, এরপরে উইচ আসবে, কেন? কারণ হেলথ তো ব্যক্তি না, হেলথ হইছে বস্তু, তাহলে উইচ লিখবো, উইচ ইজ ওয়েলথ, শেষ। ইট ইজ হেলথ, হেলথ লিখলাম, আর হেলথের রিলেটিভ প্রোনাউন উইচ লিখলাম, প্লাস বাকি অংশ ইজ ওয়েলথ লিখে দিলাম। আর কম্পাউন্ড যখন করব এন্ড প্লাস সাবজেক্ট যাবে, এই যে এন্ড আর সাবজেক্ট, এন্ড ইট ইজ ওয়েলথ। তাহলে ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ।